বাংলাদেশ জন্মের শুরু থেকেই আমরা গণহত্যা দেখেছি। আমরা আর্মির যে নির্বিচারে গুলি গ্রামের পর গ্রাম চালিয়ে দেওয়া, সেই পাকিস্তান আর্মির থেকেই আমরা দেখে আসছি। বাংলাদেশের মানুষ সবসময় প্রতিবাদী, সবসময় তারা ন্যায্য জিনিসটা আদায় মানে সংগ্রামের মাধ্যমে আদায় করে নিয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে আমরা দেশকে স্বাধীন করেছিলাম। এমনি তো স্বাধীন হয়নি। তখন যে জেনোসাইড আপনারা লক্ষ্য করেছেন, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, আমি দেখেছি মাইলের পর মাইল বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। আমি দেখেছি মাইলের পর মাইল লোক বন্ধু প্রতিম দেশ ভারতে আশ্রয় নেওয়ার জন্য চলে আসছে। আমরা তখন দেখছি ভারত সরকার 1 কোটি লোককে আশ্রয় দিয়েছে, তাদের খাদ্য সরবরাহ করেছে, এবং আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদেরকে আশ্রয় দিয়েছেন, আমাদেরকে সবকিছু করেছেন। এই মাটি বাংলাদেশের এই স্বাধীনতার মানে মাটিটি শুধু বাংলাদেশের মানুষদের মুক্তিযোদ্ধাদের দ্বারাই রঞ্জিত হয়নি। এখানে ভারতের 15,000 আমাদের সেনাবাহিনীর সদস্যরা তাদের রক্ত ঝরাইয়েছেন। কাজেই আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে এই সমস্ত রক্ত ঝরানো দিনগুলো আমরা স্মরণ করছি, এবং আমাদের বন্ধু প্রতিম দেশ সবসময় যে ভারত আমাদের পাশে দাঁড়িয়েছেন তারও সেটাও স্মরণ করছি। আমরা যতগুলি ঘটনা বাংলাদেশে ঘটেছে, অঘটন যতগুলি ঘটেছে, সবগুলি কিন্তু সেনাবাহিনীর মাধ্যমে হয়েছে। 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা, এটাও সেনাবাহিনীর মাধ্যমে হয়েছে। 1975 আমরা এরপরে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, সেটাও সেনাবাহিনী করেছে। তিনি একজন সেনা জেনারেল ছিলেন এবং রাষ্ট্রপতি হলেন, তারপর তারই সেনাবাহিনী তাকে হত্যা করলো। তারপরে আমাদের এরশাদ সাহেব ক্ষমতা গ্রহণ করেন, তিনিও সেনাবাহিনীর প্রধান হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। আমরা এখানেও দেখেছি একটা, আমরা যাকে হারিয়েছিলাম যুদ্ধে, 71-এর যুদ্ধে, সেই পাকিস্তানি বাহিনী, সেই জামাত ইসলাম, সেই রাজাকার আল বদর যারা তৈরি করেছিল, তারা আমার এই একটা এবং অন্যান্য মানে ওটাকে বলে বৈদেশিক সহযোগিতায়, যেমন পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম, তাদের ডাইরেক্ট সহযোগিতায় এই আমাদের হঠাৎ করেই আমাদের 5ই আগস্ট আমাদেরকে ক্ষমতাচ্যুত করা হলো। একটা জিনিস আমি জাস্ট একটু থামাচ্ছি, আপনি যে সেনাবাহিনীর যে ভূমিকার কথা বললেন, স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা, সেগুলি তো যা দেখা যাচ্ছে যে তারা তাদের যে মানে পূর্বসূরি তাদেরকে অনুসরণ করেছে, মানে ইয়াহিয়া খান বা তার আগে আরও যারা সামরিক জেনারেল ছিলেন তারাও তো একইভাবেই নিপীড়ন, নির্যাতন এবং মানে কারফিউ জারি, কথায় কথায় এই যে বিষয়গুলো, মানে যেটা বাংলাদেশের স্বাধীনতার আগের যে পর্বগুলো, মানে 1947 থেকে 1971, এই সময় তো আমরা দেখেছি যে সেখানে সেনার একটা মানে শাসন সমান্তরালেই চলেছে। জি জি, আপনি যথার্থ বলেছেন। আমরা সেগুলো দেখেছি। আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আমরা দেখেছি, আমরা যুদ্ধের আগের কাহিনীও আপনি যেটা যথার্থ বলেছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই সেনাবাহিনী দ্বারা কিভাবে আমরা নিগৃহীত হয়েছে, সেগুলো আমরা সবই দেখেছি, সবই আমাদের স্মরণে রয়েছে। আমি বলতে চাচ্ছি যে আমাদের এইবারও এই বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে আমাদের সেনাবাহিনীরও যুক্ত হয়ে গেলেন, যেটা খুব সহজেই তারা নিয়ন্ত্রণ করতে পারতেন। যেমন 5 তারিখে যদি আমাদের সেনাবাহিনী প্রধান বলতেন যে না, সবকিছু যেহেতু আমাদের কোটা আন্দোলনের মানে দাবি মেনে নেওয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী মানে ছেড়ে দিয়েছেন কিংবা দিচ্ছেন, সেইখানে আর কারোর কোনো দাবি থাকতে পারে না, আপনারা করে যান, আর কোনো জীবন নষ্ট করবেন না, অগ্নি সংযোগ করবেন না, লুটপাট করবেন না, করলে আমরা সেনাবাহিনী সহ্য করব না, এটা যদি বলতো, তাহলে পরবর্তী যে মানুষ হত্যা, পরবর্তী যে গণহত্যাটা হলো, পুলিশ হত্যা হলো, জনগণকে মানে ধ্বংস হতে গেল, আপনার বাড়ি পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো, মানে তাদের ব্যবসা বাণিজ্য বিনষ্ট হয়ে গেল, সেটি হয়তো হতো না। আমি সেখানেই বলছি, সেখানে যেটা করা উচিত ছিল তারা কিন্তু সেই কাজটি করে নাই। আজকে গোপালগঞ্জের কথা যদি ঘুরে ফিরে আসে, গোপালগঞ্জে এমন একটি জায়গা,
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতার জন্মস্থান, তিনি এখানে বেড়ে উঠেছেন। অনেক ইতিহাস জড়িত এই গোপালগঞ্জ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, এই অজগ্রামেই তিনি বেড়ে উঠেছেন এবং তিনি এখান থেকেই অনুপ্রেরণা পেয়েছেন বঙ্গবন্ধুর থেকে। আমি এটাই বলতে চাই, বঙ্গবন্ধুর 32 নম্বর, যেটাকে আমরা গণতন্ত্রের সূতিকাগার বলি, যেটাকে আমরা বলি যে এখান থেকে দেশ স্বাধীনতা করার যে মানে বঙ্গবন্ধু চিন্তা করেছিলেন, পরিকল্পনা করেছিলেন, মানে বাংলাদেশ রাষ্ট্রের গর্ভগৃহ, মানে সন্তান যেমন বাংলা মায়ের গর্ভে জন্মায়, বাংলাদেশ রাষ্ট্রের গর্ভগৃহ হচ্ছে 32 নম্বর ধানমন্ডি। এটা তারা করতে পারে। এর আগে তো বিএনপি সরকার ক্ষমতায় ছিল, বিএনপি সরকার তো করেনি। তার কারণ ছিল তারাও একটা গণতান্ত্রিক সরকার ছিল, জনগণের ভোটে তারা আসছিল। তারা জনগণের প্রতি শ্রদ্ধা করে এবং বাংলাদেশকে মানে স্বাধীনতা সংগ্রামও তারা মেনে শ্রদ্ধা করে, সেই জন্যই তারা এই 32 নম্বরে হাত দেয়নি। তারা মানে এই যে বঙ্গবন্ধুর ইতিহাস, তারা কিন্তু ওই বঙ্গবন্ধুর মোরাল ধ্বংস করা, এইগুলির মধ্যে তারা জড়িত হয়নি। এখানে কারা জড়িত হয়েছে, কারা ছিল, সবই আজকে বেরিয়ে আসছে। সেই যে পরাজিত বাহিনী, যারা নাকি যুদ্ধে পরাজিত হয়েছিল 71-এ আমাদের সঙ্গে যুদ্ধে, তারাই আবার ঘুরে আবার সেই পাকিস্তান, আবার যারা এই স্বাধীনতার বিরোধী চক্র ছিল, তারাই একত্র হয়ে কিভাবে এটা করলো আমরা সেটা সবই জানি। গোপালগঞ্জে বুধবার যে ঘটনাবলী হলো, সেটা আপনার কি মনে হয়, মানে সেখানে সেনাবাহিনীর কি ভূমিকা থাকা উচিত ছিল আর কি তারা পালন করলো ওখানে? আমি সেটাই বলতে বলুন। আমরা দেখলাম, আপনিও দেখেছেন যে গোপালগঞ্জ সকালে ওখানকার বিক্ষুব্ধ জনতা যখন শুনতে পারলো, যখন ওই যে এনসিপির আপনার এক সমন্বয়ক বললো, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হলো যে তারা গোপালগঞ্জে যাবে এবং গোপালগঞ্জে জাতির পিতার সমাধি সেটাও শেষ করবে, তখন আমাদের গোপালগঞ্জে, শুধু গোপালগঞ্জের মানুষ নয়, সবারই রক্তক্ষরণ হয়েছে এবং সবাই ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছে। শুধু গোপালগঞ্জ নয়, বিভিন্ন জায়গা থেকেও তারা গোপালগঞ্জকে রক্ষা করার জন্য প্রচেষ্টা নিয়েছে। আমরা দেখছি পুলিশ প্রথম বাধা দিয়েছে, বিক্ষুব্ধ জনতা পুলিশের উপরে চড়াও হয়ে গেছিল। তারপরে দেখলাম বিক্ষুব্ধ জনতা তাদের ওই ইগুলো যেখানে করবে সেই জায়গায় যে তারা তাদের বিক্ষোভ প্রদর্শন করেছে। কিন্তু এর পরে আমরা দেখলাম তারা যখন চলে গেল, তখন দেখলাম মানে যারা নাকি আসতেছিল এই দল, এনসিপির দল, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা আসছে। আমরা সেই দৃশ্যগুলি দেখলাম, এসেই আবারও শুরু করলো, মানে তারা তাদের যে মনের কথা, তাদের যে কথাগুলো বলা শুরু করলো। এর শুনেই মানে বিক্ষুব্ধ জনতা আবার একত্রিত হয়েছে এবং সেই সময় আমরা দেখলাম পুলিশ তখন যতখানি ছিল, পুলিশ নিষ্ক্রিয়র মতোই ছিল, কিন্তু আমরা আর্মিকে দেখলাম একসাথে। আর্মিকে দেখলাম বলতে যে তোমরা টার্গেট অনুযায়ী গুলি করো, এলো কথারে গুলি করো না, সরাসরি গুলি করো। এই যে অধিনায়ক, যিনি আমি এখনো জানি না তিনি কে, তারা বাংলাদেশের প্রতি যে তাদের এত কষ্ট, বাংলাদেশের যে তারা স্বীকার করে না, তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এই আর্মি এবং তাদের কমান্ডাররা। বাংলাদেশের যদি সামান্য এতটুকু তাদের মানে থাকতো, দরদ থাকতো, মানে তাহলে এই ঘটনাটি ঘটাতে পারে না। এই জাতির পিতার শেষ স্মৃতিটাও তারা নষ্ট করার জন্য যারা ওখানে গিয়েছিল, তাদেরকে তারা আগলে রেখে গুলির পর গুলি মানে ছেড়ে সারা গোপালগঞ্জকে একটা আতঙ্কের শহর বানিয়েছে। আমরা তাৎক্ষণিক দেখলাম, আমরা আরেকটা জিনিস আমরা দেখেছি, একজনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল এবং তার ডেড বডিটা দেখলাম উঠাচ্ছে। তাহলে কি দারুণ, পুলিশ মানে ডাইরেক্ট মানে শর্ট করা হয়, মানে তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। একটা মানুষ যখন সারেন্ডার করে, তারপরে তার প্রতি হলো তাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া, তাহলে যদি আহত থাকে শুশ্রূষা করে জেলখানা। এবং আমরা দেখলাম এই ছেলেটিকে তারা গুলি করে তার মুখের উপরে বুট দিয়ে লাফাচ্ছে। আপনারা সেই দৃশ্যটাও দেখেছেন। এটাও কিন্তু আমি মনে করি না কোন সভ্য দেশের আর্মি এই কাজটি করতে পারে।
এই কাজটি তারা করেছে। এবং এইটা সারা বিশ্বে আমি মনে করি আপনারা আজকে যেভাবে আমাকে জিজ্ঞাসা করেছেন, আপনারা সারা বিশ্বে এটা জানিয়ে দেন কি বড় এরা কত নৃশংস এরা এই ঘটনাগুলি ঘটাতে পারলে তারা ডাইরেক্ট বলতেছে টার্গেট গুলি করো, সরাসরি গুলি করো। আর এইরকম মৃত্যু একজন কিসের উপরে কিভাবে মৃতদেহের উপরে লাথি মারছে বা বুট দিয়ে চাপ দিচ্ছে মৃতদেহের উপরে, সেটা ভিডিওতে দেখা গেছে। সেটা জি জি, যেটা আমরা দেখেছি সেটাই আমরা বলি, আমরা তো ওখানে ছিলাম না, যা আমরা দেখেছি। যদিও সরকার চেষ্টা করেছে। আপনাদের কি মনে হয় যে মানে আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই নেমে পড়েছে এখন সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী? আমি তাদের যে ভূমিকা, তাদের যে কার্যকলাপ, তাতেই এটাই তো প্রমাণ হয়। আমরা তো আমি সেটা বলতে চাই না। আমি বলি যে তারা যেগুলো করছেন, যারা দায়িত্বে আছেন এখন, যারা এই দায়িত্ব নিয়ে গোপালগঞ্জ গিয়েছিলেন, তাদের ভূমিকাটা বলছি। হয়তো আমি এইটা কখনো বিশ্বাস করি না সারা আর্মি এটার সঙ্গে যুক্ত। আমি মনে করি যাদেরকে সেখানে পাঠিয়েছিল তাদেরকে বোধহয় বেছে বেছে পাঠিয়েছিল, যারা নাকি মানে বাংলাদেশ চায় না, বাংলাদেশের জাতির পিতাকে তারা শেয়ার এই করে না, সম্মান প্রদর্শন করে না, তাদেরকে বেছে বেছে পাঠিয়েছিল। কারণ সারা আর্মি এটা করতে পারে বলে আমি এখনো বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে তাদের আর্মির ভিতরে একটা গ্রুপ যেটা করেছে তাদেরকে বোধহয় চিহ্নিত করে এখানে পাঠিয়েছিল, আমি মনে করি। আমি সেই জন্যই মনে করি। আপনি 5ই আগস্টের সময়কার ঘটনা বলছিলেন যে ওই সময়তে সেনাবাহিনী কি করতে পারতো আর কি করলো। তো তাহলে কি মানে সেনাবাহিনী বলতে সেনা কর্তাদের কথাই বলতে চাইছি, যে সেনা কর্তারা তারাও এই যে দেশি বিদেশি ষড়যন্ত্র তার অংশ তারাও ছিলেন, মানে শীর্ষ কর্তাদের কথা বলছি আমি। 5 তারিখের যদি বিশ্লেষণ করেন, এটা সবই প্রতীয়মান হয়, ওই দিকেই যায়, ওই দিকেই আঙ্গুল নির্দেশিত হয়। এটা সবাই বলবেন। এটা আমার আজকে যদি বিনা কারণে গুলির পর গুলি, আজকে আনঅফিসিয়ালি আমরা জানতেছি প্রায় 21 জন নিহত হয়েছে, এবং 21 জনের মধ্যে গোপালগঞ্জে তারা বলতেছে 4 জনের কথা। এর হাসপাতালে যারা নাকি চিকিৎসায় গিয়েছিল তাদের চিকিৎসা সেবা দেওয়া হয়নি আমি শুনতেছি, এবং তাদের মধ্যে অনেকেই মানে নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, সেটা আমরা শুনতেছি। এবং এই ফিগার 20-এর উপরে নাকি, আমি সঠিক এটা জানি না, আমি তখন দিল্লিতে ছিলাম, আমি কাজেই সঠিক এটা আমি জানি না। এখন আমরাও আপনাদের মতনই বিভিন্ন তাদের তো পোস্টমর্টেম যে 4 জনের মৃত্যুর কথা বলা হলো, তাদের ময়না তদন্তও হলো না, ফলে তারা যে গুলিতে মারা গেল সেই অফিসিয়াল রেকর্ডটাও রইল না যে তারা গুলিতে মারা গেছে, মানে তাদের ময়না তদন্তও করানো হয়নি। সেটা ভবিষ্যতে যাতে মানে কেউ না ক্লেম করতে পারে যে তারা, সেই জন্য ময়না তদন্ত গুলি হয়নি। এবং কোন জায়গায় শেষকৃত যেটা আমরা মানে মুসলমান ধর্মাবলম্বীরা জানাজার নামাজ আদায় করে, সেটাও করতে দেয়নি। কারণ সেখানে যদি নামাজ আদায় করার এই করতো, পারমিশন দিত, লাখো মানুষের ঢল নামতো সেখানে, সেই জন্য সেটাও করতে দেয়। এই ধরনের মানে অত্যাচার, এই ধরনের নিপীড়ন আমরা পাকিস্তান আর্মিকে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা দেখেছি। বাড়ি বাড়িতে যে মানে গুলি করার দৃশ্য দেখেছি, এরকম গণকবর। এই যে যশোরের এক জায়গায়, তার নামটা আমি এই মুহূর্তে মনে আসছে না, একদিনে মানে 24 ঘন্টার মধ্যে সেখানে 18,000 লোককে গুলি করে মেরে ফেলেছিল। এই ঘটনাটাও কিন্তু তখনকার পাক আর্মি করেছিল। এইগুলি সবগুলোই মনে করিয়ে দেয় যে আর্মি আমাদের বিদেশের শত্রুর থেকে রক্ষা করবে, সেই আর্মি এখন আমাদের দেশে এসে আমাদের জনগণকে হত্যা করছে, এটাই আমরা দেখছি। 5 আগস্ট নিয়ে কিছু কথা জানা যাচ্ছে যে ঢাকার চারধারকে সুরক্ষিত করা হয়েছিল, কিন্তু মানে পরবর্তীকালে দেখা গেছে যে ভোর থেকে সেই ব্যারিকেডগুলো সেনাবাহিনী তুলে দিয়েছিল। এরকম কোনো তথ্য কি পরবর্তীকালে আপনারা পেয়েছেন এই মানে অভ্যুত্থানের পরে? 5 তারিখে আমরা যেগুলো দেখেছি উত্তরা পয়েন্টে, ওখানে মানে কয়েক হাজার লোক আসছিল,
কয়েক হাজার মানে 2000 2500-এর মতো প্রাথমিক ভাবে আমরা যেটা দেখেছি। সেখানে আমাদের পুলিশ ছিল, পুলিশকে সরিয়ে দেওয়া হলো। পুলিশকে সরিয়ে দেওয়ায় কিছুক্ষণ পরে আর্মি ওখানে হলো। আর্মি তাদেরকে আর ডিফেন্ড না করে তাদের আসার জন্য ব্যারিকেড খুলে দিলেন, এবং সারা এই মেসেজটাই যখন পৌঁছে গেল যে আর্মি ওয়েলকাম জানাচ্ছে, তখন সমস্ত জায়গা থেকেই এই চলে আসলো। আপনি বলছেন যে তার মানে অভ্যুত্থানটা অনেকটাই আর্মি স্পন্সর্ড বা আর্মি সহযোগিতাতেই সম্পন্ন হলো শেষ পর্যন্ত, মানে তারা একটা। সেটা বলতে চাই না, আমি বলতে চাই যে আর্মি ইচ্ছা করলে তখনই এটা কন্ট্রোল করতে পারত, তারা সেটা করে নেই, তার দায়িত্ব তারা এড়াতে পারে না। কিন্তু আপনার সঙ্গে তো 2 বা 3 তারিখ সেনাপ্রধানের উপস্থিতিতে একটি বৈঠক যেখানে আপনিও ছিলেন, এবং সেখানে সম্ভবত তিনি কিছু মানে ব্যবস্থাপনার কথা বলেছিলেন যে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তো সেগুলো কি ছিল এবং ফাইনালি সেগুলো কি দেখা গেল, মানে উনি কি ব্যবস্থা নিলেন? আমি মানে ওয়াকারুজ্জামানের কথা বলছি, সেনাপ্রধানের কথা বলছি। আমি যে বলতেছি 4 তারিখ রাত্রে মাননীয় প্রধানমন্ত্রীর বাড়িতে মাত্র 11:15-টার সময় একটা মিটিং মানে ওনারা আসছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি এবং আরো 2-1 জেনারেল সেখানে উপস্থিত ছিলেন। স্পষ্টতর ভাবেই আমাদের সেনাবাহিনীর প্রধান আমাদেরকে কনফার্ম করলেন যে কোন পলিটিক্যাল শক্তির আর প্রয়োজন হবে না। তিনি দায়িত্ব নিলেন যে ঢাকা এবং প্রধানমন্ত্রীর সিকিউরিটি। আমাদেরকে এইটাই তিনি মানে খুব জোরের সঙ্গে বললেন, এবং আমি তার এই ধরনের কথা শুনে আশ্বস্ত হয়ে আমি তখন 12টার দিকে চলে আসছিলাম, এবং সকালবেলায় 10:30 পর্যন্ত সব কিছুই কন্ট্রোলে ছিল। 10:30টার পরের থেকেই আমরা দেখলাম যেন সবকিছু মানে দশ হয়ে গেল, সাজানো জিনিসটা একদম শেষ হয়ে গেল। তাই আমরা দেখলাম গণভবনের ভিতরে মানুষ ঢুকে পড়লো, আমরা দেখলাম বাড়ির পর বাড়ি অগ্নিসংযোগ করলো, আমরা দেখলাম যে যেখানে পারছে লুটতরাজ, যে যেখানে পারছে ভাঙচুর, মানে এই চললো। আমরা এই দৃশ্যগুলো দেখেছি। মানে আপনি বলছেন যে তিনি একটা পরিকল্পিত বেইমানি করলেন আপনাদের সঙ্গে, সরকারের সঙ্গে, যে সরকার তাকে নিয়োগ দিয়েছিল। এটা দেখুন, আমি তো আমার স্পষ্ট কথা, আমি যেটুকু দেখেছি সেটিও আমি বলেছি। এখন আপনারা বিশ্লেষণ করবেন, আপনারা করবেন, আপনারা সাংবাদিক, আপনারা মূল তথ্য বের করার জন্য আপনারা সবসময় গবেষণা করেন, আপনার সেই দায়িত্বটুকু আপনার। আমি শুধু এইটুকু বলে, আমি যা দেখেছি, যা শুনেছি, আমি যতটুকু আমি প্রেজেন্ট ছিলাম সেইটুকুই ঘটনাগুলো আমি বললাম। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনি ভালো থাকুন। নমস্কার। আচ্ছা, নমস্কার।